নমস্কার। আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলে আজ আপনাদের পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রী সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ছোট গল্প হলুদ বাড়ি। গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি আরও একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন, যদি আপনাদের আমার পাঠ এবং পরিবেশনা ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, শুরু করছি আজকের গল্প হলুদ বাড়ি। পাহাড়ের ধার ঘেঁষে একটা হলুদ রঙের বাড়ি। ও বাড়িতে যারা থাকে মনে হয় যেন তারা এই পৃথিবীর কেউ নয়। ভোরবেলা আমি চলে আসি পাহাড়ের ধারে, সেই হলদে বাড়ির ঠিক পেছনেই মুসলমান মসজিদে। ইয়াকুব মিয়া এখানে প্রত্যেক দিন একটা পাঁঠা কেটে বিক্রি করে। ছোট জায়গায় এর বেশি লাগে না, এবং এই একটি মাত্র মাংসের দোকান। কোনো কোনো দিন সব মাংস বিক্রি হয়ে যায় চোখের নিমেষে। আবার এক একদিন বেলা 9টা পর্যন্ত পরিত্যক্ত মাংসখণ্ডের উপরে মাছি ভনভন করে। আমার মায়ের অসুখ, পাঁঠা মেটুলি সেদ্ধ করে সেই জল তাকে প্রত্যেক দিন খাওয়ানো ডাক্তারের নির্দেশ। আমার মায়ের অসুখ খুব কঠিন, তিনি আর কতদিন বাঁচবেন সেটাই এখন প্রশ্ন। অথচ মনের মধ্যে তবু একটা ক্ষীণ আশা থাকে, মা হয়তো আবার একদিন সম্পূর্ণ ভালো হয়ে উঠবেন। অত্যন্ত ঝাল দিয়ে মাংস রান্না করে ব্যগ্রভাবে জিজ্ঞেস করবেন, কেমন হয়েছে বলতো, কেমন হয়েছে? মাকে এখন অত্যন্ত বিস্বাদ খাবার খেতে হয়, কিন্তু প্রত্যেক দিন পাঁঠার মেটুলি পাওয়াই শক্ত। ইয়াকুব মিয়াকে অনেক কাকুতি মিনতি করে এইটুকু রাজি করানো গেছে যে অন্য খদ্দেররা নিতে না চাইলে তিনি যেন আমাকে দেন। আমাদের বাঙালিদের স্বভাব, 250-500 গ্রাম যে যতটাই মাংস কিনি না কেন তার সঙ্গে 2-1 টুকরো মেটুলি চাই পাও। সুতরাং পাঁঠা কাটবার আগে থেকেই আমাকে গিয়ে সেখানে দাঁড়িয়ে থাকতে হয়। প্রথম খদ্দের থেকে শেষ খদ্দেরটিকে পর্যন্ত বোঝাতে হয়, দয়া করে মেটুলি নেবেন না, আমার বাড়িতে রুগী আছে। অনেকে বোঝে, 2-1 জন মানতে চায় না। দোষ দিতেও পারি না তাদের। 2-1 টুকরো সুস্বাদু ফাউ মেটুলি কেনই বা ছাড়বে সকলে? কেউ কেউ আমার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকায়, কেউ বা অত্যন্ত প্রসন্ন মুখে বলে, আচ্ছা ঠিক আছে। বৃদ্ধরা আমার মায়ের অসুখের কথা খুঁটিয়ে জিজ্ঞেস করেন, তারা যে আমার কথা সত্যতা পরীক্ষা করতে চান। শুধু তা নয়, যাদের নিজেদের শরীরে অসুখ আছে তারা অন্যের অসুখের বিবরণ শুনে আনন্দ পায়। ইয়াকুব মিয়ার দোকানের পাশে একটা পাকুড় গাছের গুঁড়িতে আমি বসে থাকি। যেদিন 10টা বেজে গেলেও কিছুটা মাংস পড়ে থাকে, সেদিন মেটুলির সঙ্গে ওই বাকি মাংসও কিনতে হয় আমাকে। বেশ গায়ে লাগে। আমাদের অবস্থাও সেরকম নয়। ইয়াকুব মিয়ার গায়ের রং টকটকে ফর্সা, লম্বা চওড়া শরীর। এখন একটু বয়স হলেও এককালে সুপুরুষ ছিলেন। মাংস বিক্রেতা না হয়ে চলচ্চিত্রের অভিনেতা হলে তাকে মানাতো ভালো। কিংবা প্রকাণ্ড ছুরিটা নিয়ে তিনি যেভাবে পাঁঠাটার ঘাড় কচ করে কেটে ফেলেন, নিপুণ হাতে ছাল ছাড়িয়ে নেন, হাড়গুলোকে টুকরো করেন দেশলাই কাঠি ভাঙবার মতন, তাতে মনে হয় উনি সামান্য দোকানদারি না করে একটা ডাকাতের দল খুললেই পারতেন। তো ওর থেকে অনেক অযোগ্য ডাকাতে দেশটা গিজগিজ করছে। অবশ্য ইয়াকুব মিয়া লোকটি দয়ালু। ওর ছেলে যখন ওর জন্য চা নিয়ে আসেন,
উনি আমার দিকে আঙুল তুলে বলেন, ওই বাবুকে চা দে। আমি প্রত্যেক দিন আসি এবং বসে থাকি বলে আমার সঙ্গে একটা সম্পর্কের সৃষ্টি হয়েছে। এমনকি 5 টাকা 25 পয়সা দাম হলে উনি আমাকে 25 পয়সা ছেড়ে দেন। আমার আপত্তি শোনেন না। সকালবেলা এই মাংসের দোকানের সামনে বসে বসে সময় কাটাবার জন্যে আমি অনবরত সিগারেট ফুঁকি, আর সুযোগ পেলেই তাকিয়ে দেখি ওই হলুদ বাড়িটার দিকে। হলুদ বাড়িটা পাহাড়ের গায়ে একটু উঁচুতে, তাই এখান থেকে সব কিছুই দেখা যায় না। তার ফলে দেখার না দেখার নেশা এক রহস্য। ও বাড়ির সকলে ভরে ওঠে। প্রথমে দেখতে পাই একজন বৃদ্ধকে, যার মাথার চুল ধবধবে সাদা। তিনি দোতলার বারান্দায় প্রত্যেকদিন ভোরবেলা এসে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে হাত জোর করে অনেকক্ষণ ধরে প্রণাম করেন এবং বিড়বিড় করে উচ্চারণ করেন মন্ত্র। বলাই বাহুল্য, তিনি আমাকে প্রণাম করেন না। আমি যেদিকে বসে থাকি সেই দিকেই সূর্য ওঠে। তবু আমি খেলার ছলে তিনি প্রণাম করবার পর হাত তুলে তাকে আশীর্বাদ করি। বৃদ্ধের চেহারা বড় সুন্দর, বস্তুত ও বাড়ির সকলেই সুন্দর। আলাপ পরিচয় না হলেও আমি জানি ও বাড়িতে কে কে থাকে। ওই বৃদ্ধ, যিনি রিটায়ার্ড জজ, তার প্রৌঢ়া স্ত্রী, এক ছেলে 3 মেয়ে, বড় মেয়ের স্বামী এবং 2টি নাতি নাতনি। ছেলে ও জামাইটি গ্রিক যুবকের মতোই সুঠাম। 3 বোনকে দেখলে মনে হয় রুবেন্সের ছবি থেকে উঠে এসেছে। বিবাহিতা মেয়েটি একটু পৃথুলা, কিন্তু রুবেন্সও পৃথুলা মেয়েদেরও রূপ দেখিয়েছেন। বাচ্চা দুটি যেন স্বর্গ শিশু। বাচ্চা দুটিকে নিয়ে সেই 3 নারী যখন পাহাড়ের উপর দিয়ে বেড়াতে যায়, তখন আমি মাঝে মাঝে চোখ রোগড়ে নিজেকে ধাতস্থ করবার চেষ্টা করি। আমি কি সত্যি এরকম কিছু একটা দেখছি, নাকি অলৌকিক কোনো দৃশ্য? নারীরা গাঢ় নীল রঙের শাড়ি পরা, শিশু দুটি টকটকে লাল জামা পরেছে। এক্ষুনি ওরা ফুল বা প্রজাপতি হয়ে মিলিয়ে যাবে, কিংবা পাহাড়ের চূড়ায় উঠে হঠাৎ ডানা মেলে উড়ে একটু বেরিয়ে আসবে স্বর্গে। আমি একটু বেশি রোম্যান্টিক প্রকৃতির বটে, এরকম কল্পনা করতে ভালোবাসি। কিন্তু বসে আছি একটা মাংসের দোকানের সামনে, মাটিতে সদ্য কাটা পাঁঠাটার রক্ত একটা কুকুর চকচক করে চেটে নিয়ে এখন বসে আছে টুকরোটাকটা হাড়ের আশায়। ভন ভন করছে নীল মাছি। ইয়াকুব মিয়ার হাতে বিরাট ছুরি। খদ্দেরা কেউ লোভী, কেউ কৃপণ। এটা একটা বাস্তব দৃশ্য। কিন্তু একটু দূরের বাড়িটা, ওই হলদে বাড়িতে যে সুন্দরের অধিবাস, তাও কি বাস্তব? মনে হয় ও বাড়িতে কোনো নীচতা ক্ষুদ্রতা নেই। কোনোদিন ও বাড়িতে ঝগড়াঝাটির আওয়াজ তো দূরের কথা, উঁচু গলার কথা পর্যন্ত শুনিনি। শুনেছি বটে হাসির ঝংকার। প্রায় কেউ বারান্দায় এসে দাঁড়ায়, পরের মুহূর্তে ঘরগুলির এক একটা জানালার পাশ দিয়ে চলচ্চিত্রের মতো একজন হেঁটে যায়। কে যেন কাকে ডাকে, এই মৌ, মৌ, মৌ। সব মিলিয়ে যেন একটা খেলা। বাড়ির সামনের বাগানে কোনো কোনো সকালে ওরা ব্যাডমিন্টন খেলে। ওদের বাড়িতে কেউ মাংস কিনতে আসে না, চাকর পাঠায়। চাকরটা পর্যন্ত বেশ ভদ্র। মাংসের থলিটা হাতে নিয়ে প্রায় মাইল 1.5 হেঁটে আমাকে ফিরতে হয়। আমি স্বপ্ন দেখতে দেখতে হাঁটি। বাড়িতে পৌঁছে স্বপ্ন ভেঙে যায়। বাবা একটা ঘিওয়ালাকে মারতে উঠেছেন। তার মুখের সামনে বিরাট হাতখানা তুলে বাবা বলছেন, একখানা চড় মেরে তোর দাঁতগুলো ভেঙে দিই হারামজাদা। ঘিওয়ালার রোগা পটকা চেহারা। ঘিয়ের ব্যবসা করা লোকটা নিজে নিশ্চয়ই ঘি খায় না, তাছাড়া আবার ভেজাল ঘি। চিনজারদের সবাই ঠকাতে চায়, এ তো জানা কথা। কিন্তু আমার বাবাকে ঠকানো সোজা কথা নয়। আমার বাবা দুর্দান্ত প্রকৃতির পুরুষ, তার স্বাস্থ্য বিশাল,
গলার আওয়াজ মাছ খাই। রাগও তেমনই ভয়ঙ্কর। অথচ এই রকম চেহারা ও মেজাজ নিয়ে তিনি সারা জীবন কর্পোরেশনের অ্যাসোসিং ইন্সপেক্টরই রয়ে গেলেন। ওই চাকরি কি এই লোকে মানায়? ইয়াকুব মিয়ার যেরকম ফিল্ম স্টার কিংবা ডাকাতের সর্দার হওয়া উচিত ছিল, তেমনি আমার বাবারও হওয়া উচিত ছিল গত শতাব্দীর জমিদার কিংবা চা বাগানের ম্যানেজার। জমিহীন জমিদারি মেজাজের লোকেদের জীবন সুখের হয় না। তার উপর তিনি যদি 1 শতাব্দী পরে জন্মান। আমি গিওয়ালাকে বিদায় করে দিলাম। তখন বাবা বকাবকি করতে লাগলেন আমাদের রাঁধুনি দুখিয়ার মাকে। সেই গিওয়ালাকে ডেকে এনেছে। বকুনিকে দুখিয়ার মা বলল, আমি কাল আর একজনকে ডেকে আনবো। সে একেবারে 1 নম্বরের আদমি, কোনো দিন ঝুট বলে না। বাবা বিদ্রুপ করে বললেন, থাক, তোমাকে আর লোক ডাকতে হবে না। আমি খাদি ভান্ডার থেকে ঘি আনাবো। যত সব চোরের রাজত্ব। আসল ব্যাপারটা আমি জানি, আমাদের ঘিয়ের দরকার নেই। ওসব বিলাসিতার সময় এখন নয়। কিন্তু দুখিয়ার মা আগে সব বড় লোকেদের বাড়িতে রান্না করেছে। সেই ঘি ছাড়া মাংস রান্নার কাজ ভাবতেই পারে না। রুগীর রান্না না হয় আলাদা হলো, তা বলে অন্যদেরও। আমার দিদি সেই শুনে বলেছিল, দেখো না, এইদিকে তো শুনেছি সস্তায় ভালো ঘি পাওয়া যায়। দিদি বরাবরই একটু বোকাশোকা মানুষ, কোথায় কি কথা বলতে হয় জানে না। মায়ের এরকম অসুখের কথা শুনে দিদি আর জামাইবাবু এখানে এসেছিল পাটনা থেকে। কলকাতা পর্যন্ত এত দূর সহজে যাওয়া হয় না, কিন্তু মধুপুর অনেক কাছাকাছি। জামাইবাবুর অনেক কাজ, তাই তিনি 2 দিন থেকেই দিদিকে আর ছেলে মেয়েদের এখানে রেখে কেটে পড়েছেন। মায়ের তো সেবা করবার লোকের দরকার। বৌদি আবার এই জন্য চোটে আগুন, সেবা করার যেন লোকের অভাব। মায়ের চিকিৎসার জন্য জলের মতন টাকা খরচ হচ্ছে। এর মধ্যে আবার বাচ্চাদের নিয়ে দিদির থেকে যাওয়ায় খরচ বাড়ল। তাছাড়া দিদির বাচ্চা দুটো দারুণ দুরন্ত। দাদা কলকাতায় থেকে খেটে খেটে মরছে, প্রত্যেক দিন ওভারটাইম খেটে টাকা রোজগার করে পাঠাচ্ছেন এখানে। বৌদির রাগ তো হবেই। এই সময় দিদির থেকে যাওয়াটা বাবা কিংবা মাও পছন্দ করেননি। তবু ওদের এতকালের আদরের মেয়ে, মুখে কিছু বলেননি। কিন্তু বৌদি তো অন্য বাড়ির মেয়ে, সে কেন এত সহ্য করবে? সে বলতে ছাড়ে না। সুতরাং আমার বোকাশোকা ভালো মানুষ দিদিকে প্রায়ই বৌদির কটাক্ষ সইতে হয়। দিদি 2টি ছেলে মেয়ে, সন্তু আর ঝুনাকে একটু আড়ালে পেলেই বৌদির দারুণ মুখ ঝামটা দেন। এটাও একটা বাস্তব দৃশ্য, ওই মাংসের দোকানের মতনই। কিন্তু পাহাড়ের ধার ঘেঁষা ওই হলদে বাড়িটা, সেটাও কি এরই মতন বাস্তব? সেই বাড়ির বাগানে পায়ে লাল চটি পরা রমণীরা সবুজ ঘাসের উপর দিয়ে ছন্দময় ভঙ্গিতে হাঁটে। কে যেন কাকে মধুর গলায় ডাকে, মৌ, এই মৌ। এ যেন একটা শিল্প। আমি এখনো বেকার বলে বৌদির মন জুগিয়ে চলি সব সময়। এটা আমার একটা ইনস্টিংক্টিভ। বৌদির সঙ্গে প্রায় আধা প্রেমিকের মতন ব্যবহার করি বলেই দাদার অনুপস্থিতিতে মাংসের নলিহাটটা পাতেই পড়ে। খিদের সময় খাবার কম পেলে একদম মন ভালো থাকে না। এই বাস্তব দৃশ্যে বাবা আবার একটা দুপুরে আরও একটু বাস্তবতা যোগ করলেন। আমার লুকিয়ে সিগারেট খাবার আলাদা জায়গা ছাদ। সিঁড়ি দিয়ে উঠে ছাদে উঁকি মেরে সঙ্গে সঙ্গে মুখটা আবার সরিয়ে নিতে হলো। বাবা দুখিয়ার মাকে নিয়ে খেলা করছেন। এ যেন বয়স্ক পুরুষের পুতুল খেলার দৃশ্য। বাবা তার দৈত্যের মতন শরীর নিয়ে দুখিয়ার মাকে জড়িয়ে ধরে তার বুকে জামার মধ্যে হাত ঢুকিয়েছেন। ছটফট করছে দুখিয়ার মা, কিন্তু তার কোমরের কাছটা শক্ত মুষ্টিতে আটকানো। ঠিক সময় মুখটা সরিয়ে নিয়েছিলাম, তাই আমাকে দেখতে পাননি বাবা। তবু আমার মধ্যে একটা দৌড়দমনীয় ইচ্ছে হতে লাগলো, আর একবার মুখ বাড়িয়ে বাকি অংশটুকু দেখবার। অতি কষ্টে এই ইচ্ছেটুকু সামলালাম।
দুখিয়ার মার নামটা শুনলে একটা মলিন ছবি ফুটে উঠল। বস্তুতপক্ষে সে একটি অতি স্বাস্থ্যবান আদিবাসী যুবতী। সে ভিজে কাপড়ে থাকলে মুনি ঋষিরা পর্যন্ত তার দিক থেকে চোখ ফেরাতে পারবে না। এখন সে ভিজে কাপড়ে আছে এবং আমার বাবা মুনি ঋষি নন। আমার বয়স 23, বাবার বয়স 54। নারী সঙ্গের জন্য শরীরের মধ্যে যে কীরকম ঝড়ঝাপটা ওঠে তা আমি জানি। আর প্রবল স্বাস্থ্য নিয়ে বাবা যে অসহায় বোধ করবেন তা তো স্বাভাবিক নিশ্চয়ই। আমার মা 2 বছর ধরে শয্যাশায়ী। বাবা যদি গত শতাব্দীর জমিদার কিংবা চা বাগানের ম্যানেজার হতেন তাহলে তার কোনো অসুবিধে হতো না। তার নিজের চরিত্রের পক্ষে ভুল সময়ে জন্মেছেন বলে দুপুরবেলা ছাদে ছেলে মেয়েদের দেখে ফেলার ঝুঁকি নিও। দুখিয়ার মায়ের সঙ্গে আমি নিজেই কিছু একটা ব্যবস্থা করে নেব ভেবেছিলাম কয়েকদিন ধরে। বাজারের খরচ থেকে এই মতলবে রোজ 2-1 টাকা সরাচ্ছিলাম। দুখিয়ার মার স্বামী ভালো খেতে দিতে পারে না। তার স্বামী কাজ করে এখান থেকে 116 মাইল দূরে। বছরে 2-1 বার মাত্র বাড়ি আসে। সুতরাং সে যদি কখনো দুরন্ত প্রকৃতির মনিবের আলিঙ্গনে ধরা দেয় 2-1 বার, তাহলে আশ্চর্য কি আছে? এও যদি বাস্তবতা না হয় তাহলে বাস্তব কাকে বলে? চুপি চুপি নিচে এসে এইসব কথা ভাবলেও আমার বুক কাঁপতে থাকে। সিগারেট ধরাবার সময় যে হাত কাঁপছে স্পষ্ট বুঝতে পারি। নিজেকে সহজ করতে পারি না কিছুতেই। এতখানি বিচলিত হবার কারণ আমি নিজেই ধরতে পারি না। আমার কি বাল্য স্মৃতি মনে পড়ছে? অনেক ছেলেবেলায় বাবা মাকে ঠিক এই রকম ঘনিষ্ঠ অবস্থায় 2-1 বার দেখে ফেলেছিলাম। তার সঙ্গে আজকের ঘটনার তফাৎ আছে। তখন বোধ করেছিলাম ঈর্ষা, কিন্তু আজ বোধ করছি করুণা। বাবার সম্পর্কে মায়া জন্মাচ্ছে আমার। মাকে ভালোবাসতাম আমি, তাই ছেলেবেলার দৃশ্য দেখে ঈর্ষাবোধ হয়েছিল। আর দুখিয়ার মাকে আমি নিজেই চেয়েছিলাম শারীরিকভাবে, তবু আজ ঈর্ষা হয় না, বরং আস্তে আস্তে একটা দানের আনন্দ পাই। কি খেয়ালে ঢুকে পড়লাম মায়ের ঘরে। মা ঘুমিয়ে আছেন। চেহারাটা এতই ক্ষীণ যে চেনাই যায় না। মায়ের কপালে একবার হাত ছোঁয়ালাম, তবু মায়ের ঘুম ভাঙল না। হঠাৎ মনে হলো আমি যেন ছদ্মবেশী মৃত্য চুপি চুপি মাকে নিয়ে যেতে এসেছি। তাড়াতাড়ি সরে এলাম বিছানার ধার থেকে। পরদিন সকালে পাকুর গাছের মুড়িতে বসে সিগারেট ধরিয়ে ইয়াকুব মিয়াকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, ওই হলদে বাড়িতে কারা থাকে? ইয়াকুব মিয়া হাতে রক্তমাখা ছুরিখানা পাথরে ঘষতে ঘষতে বললেন, ওটা তো জজ সাহেবের বাড়ি, বছরে 1 বার আসেন। তাকিয়ে দেখলাম মাথা ভর্তি সাদা চুল সেই বৃদ্ধ বারান্দায় এসে আমার দিকেই হাত জোড় করে যথারীতি প্রণাম জানাচ্ছেন। বাগানে ছোট ছোট চেয়ারে বসে আছে রমণীরা ও যুবক পুরুষ 2জন, ট্রেতে চা ও বিস্কুট। একটু বাদে ওরা পাহাড়ের উপরে বেড়াতে যাবে। ওটা একটা সুন্দরের বাড়ি, ওটা অবাস্তব। আমি ইয়াকুব মিয়াকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, বাড়িটা কি সারা বছর খালিই পড়ে থাকে? জি, ভাড়া দেন না ওরা। তবু এত সুন্দর সাজানো, চুরি টুরি যায় না কখনো? ইয়াকুব মিয়া একটু বিরক্তভাবেই বললেন, আমাদের এখানে চোর নেই। আমি মনে মনে বললুম, চোর নেই বললেই হলো। এটা কি একটা অবাস্তব জায়গা? কোনো ভেজাল কিওয়ালা কি ও বাড়িতে ঢোকে না? যত কিছু বাস্তবতা কি শুধু আমাদের বাড়িতেই? এরপর ইয়াকুব মিয়া নিজে থেকেই আমাকে জিজ্ঞেস করলেন, আপনাদের হিন্দুদের মধ্যে তো বিয়ে ভাঙবার আইন পাশ হয়ে গেছে না? আমি উৎকণ্ঠ হয়ে উঠলাম। আবার কি প্রশ্ন? মুখে হু বলে উৎসুকভাবে তাকিয়ে রইলাম। বুড়ো কর্তার মধ্যের মেয়েটি নিজেই একটা হাওয়া ছেলেকে শাদি করেছিল, সে এখন কোথায় ভেগে পড়েছে। কর্তা তার আবার শাদি দেন না কেন বুঝি না।
ব্যাস, আর কিছু দরকার নেই আমার। ওই সুন্দরের বাড়িতেও দুঃখ আছে। অলৌকিক ধোঁয়া সরে গেল। দেখতে পেলাম সেই হলুদ বাড়িটা ছাদের কাছে একটা কাটা দাগ। আগে চোখে পড়েনি, এখন জানি ওদের বাড়িতেও ফিস ফিস করে ঝগড়া হয়। ওইসব নারীদের প্রত্যেকেরই একটা আলাদা চেহারা আছে। ওই গ্রিক মূর্তির মতন সুঠাম পুরুষ দুজন, শহরের ভিড়ের মধ্যে নগণ্য মানুষ। আর ওই বৃদ্ধ, ওই সৌম্য মুখ, ওকে আমি কল্পনায় নিয়ে যাই আমাদের বাড়িতে। আমার মায়ের সাথী হিসেবে একে আমি প্রতিষ্ঠিত করি। আমার মুখরা বৌদির সামনে ওর অসহায় চেহারা দেখে আমি বেশ আনন্দ পাই। আর আমার বাবাকে আমি এনে দাঁড় করাই এই হলুদ বাড়ির বারান্দায়। দ্বিধাহীন মনে আমি আমার বাবাকে ক্ষমা করে দিই।